আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আজকে অর্থের সময়মূল্য অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। এই অঙ্কটি আশা করি যে কোনো বোর্ডে এবার আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো সেই অঙ্কটি হলো, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব আসমত একটি ব্যাংক হতে ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। অর্থাৎ উনি এই টাকাটি সংগ্রহ করেন ঋণ আকারে এবং তাকে সেখানে 5% সুদ প্রদান করতে হবে এবং মেয়াদকাল হলো 8 বছর। এই টাকাটি সংগ্রহ করার পরে অপরদিকে তার বন্ধু মামুন দোয়েল ব্যাংকে 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। এমত অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন যে উক্ত টাকায় পুকুর কিনলে একই সময়ে তার মূল্য দ্বিগুণ হবে। এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময় আরও 1 লক্ষ টাকা এখানে আয় হবে। এবার এই অঙ্কটি যে কোনো বোর্ডে আশা করি চলে আসবে, কারণ অর্থের সময় মূল্য অধ্যায় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা এবং দুইটা বিনিয়োগ প্রকল্প, যেমন ব্যাংকে টাকা রাখা নাকি জমি সে কিনবে, এরকম কোন ক্ষেত্রে তার টাকাটি রাখা লাভজনক হবে, এরকম অঙ্ক এবার কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখন আমাদের গ নম্বর এখানে বের করতে বলেছে যে আসমত সাহেবের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। শিক্ষার্থীরা, প্রকৃত সুদের হার এবং নামিক সুদের হারের মধ্যে পার্থক্য আছে। নামিক সুদ হলো কাগজে কলমে যে সুদের হার উল্লেখ থাকে। আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক কর্তৃপক্ষ কাগজে কলমে যে তাদের সাথে চুক্তিতে সই করতে হয়, তখন যে সুদের হারটা উল্লেখ থাকে সেইটাকে বলা হয় নামিক সুদ। অর্থাৎ কাগজে কলমে যে সুদের হারটা বা সুদের টাকাটা উল্লেখ থাকে, পরিমাণটা, সেটাকে নামিক সুদ বলে। আর প্রকৃত সুদ হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ফলে প্রকৃতপক্ষে যে সুদের টাকা ব্যাংক কর্তৃপক্ষকে প্রদান করতে হয়, সেটাকে বলা হয় প্রকৃত সুদ। তো উনি 5% হারে, ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। আমরা এটাকেই মানে প্রকৃত সুদ কত আসতে পারে সেটা বের করব। শিক্ষার্থীরা, এখানে প্রকৃত সুদের হার বা ইএআর বের করার যে সূত্র, সেই সূত্রটি আমরা এখানে লিখলাম। এখানে কিন্তু সুদের হার ছিল 5%। 5% থাকার কারণে 5% গুণ 2, সুদের হার আমাকে এখন 10% দেখাতে হবে। তার কারণটা কি, যে জনাব আসমত একটি ব্যাংক হতে ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। এখন আসমত সাহেব যে ঋণটা সংগ্রহ করেন, সেই সুদের হারের পূর্বে মানে আগে এই ষান্মাসিক কথাটি উল্লেখ আছে, যার ফলে সুদের হারের সাথে ষান্মাসিক চক্রবৃদ্ধি হলো বছরে 2বার। 6 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে 2বার হবে, যার ফলে সুদের হারের সাথে আমাকে এই 2 দ্বারা গুণ দিয়ে আমাকে নতুন করে সুদ বের করতে হবে 10%। এর জন্য আমি এখানে 5% সুদের হারটা উল্লেখ করতে পারবো না। যদি সুদের হারের পরে যদি এই ষান্মাসিক কথাটি উল্লেখ থাকতো, তাহলে 5% আমরা এখানে 5%ই এখানে দেখাতে পারতাম। এখন 10%কে যদি আমরা দশমিকে রূপান্তর করি, তাহলে কত আসে? 0.10। শিক্ষার্থীরা, আমরা গাণিতিক প্রয়োগের মাধ্যমে অঙ্কটি সমাধান করছি। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারে সূত্র প্রয়োগ করে এটা করতে পারি, তাহলে আরো সহজ হবে। আমি প্রথমে প্র্যাকটিক্যাল কাজটি দেখানোর জন্য এখানে তোমাদেরকে বিস্তারিত উল্লেখ করছি। 0.10কে 2 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যা থাকবে, যে মানটাই বের হয়েছে সেটার সাথে 1 যোগ করতে হবে।
পার করতে হবে 2, বিয়োগ দিতে হবে 1, গুণ দিতে হবে এখানে 100। দেখো শিক্ষার্থীরা, নামিক সুদ কিন্তু ছিল তার 10%, কিন্তু বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, মানে এখানে ষান্মাসিক বলতে তো বছরে 2 বার, এই একাধিকবার চক্রবৃদ্ধির কারণে তার প্রকৃত সুদটা বেড়ে দাঁড়িয়েছে এখানে 10.25%। শিক্ষার্থীরা, আশা করি গ নম্বরটি বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বরের সমাধানে চলে যাব। শিক্ষার্থীরা, এখন ঘ নম্বরে যে সমাধানটি তারা জানতে চাচ্ছে যে দোয়েল ব্যাংক হতে মামুন সাহেব কত টাকা পাচ্ছেন তা নির্ণয় পূর্বক বাবার পরামর্শ গ্রহণ সঠিক হবে কিনা তা মূল্যায়ন করো। দেখো এখানে দোয়েল ব্যাংক থেকে মামুন সাহেব কত টাকা পাবেন এই কথা যদি বলা নাও থাকতো, তাহলে আমাকে বের করতে হতো দোয়েল ব্যাংক থেকে তিনি কত টাকা পাবেন। কারণ যখন আমার সামনে দুইটা পথ থাকবে, কোন পথে বা কোন ক্ষেত্রে আমি আমার টাকাটি রাখবো, এইটা যখন আমাকে বের করতে বলবে, তখন স্বয়ংক্রিয়ভাবে আমাকে দুইটা জায়গা থেকেই আমি কত টাকা পাবো সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। বের করার পরে যে ক্ষেত্রে টাকাটি রাখা লাভজনক হবে সেই ক্ষেত্রে আমি টাকাটি রাখবো। যেমন জমি কেনা যদি আমার জন্য লাভজনক হয় তাহলে অবশ্যই জমি কিনবো, অথবা ব্যাংকে টাকা রাখা যদি লাভজনক হয় তাহলে আমাকে ব্যাংকে টাকাটি রাখতে হবে। এখন এই ঋণকৃত এই অর্থের প্রকৃত সুদটা বের করলাম। এখন পরবর্তী অংশে বলা আছে যে তার বন্ধু মামুন দোয়েল ব্যাংকে 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখতে চান। এখন দোয়েল ব্যাংক থেকে যে ভবিষ্যৎ মূল্য আমাকে আগে সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। মামুনের বর্তমান মূল্য ছিল 4 লক্ষ টাকা। এখানে সুদের হার ছিল কত পার্সেন্ট? মাসিক 9.50%। তাহলে 9.50%কে যদি আমরা দশমিক রূপান্তর করি তাহলে এইটা আসে। আমরা 9.5%কে আমরা 100 দ্বারা ভাগ দিব, তাহলে সেটাকে দশমিকে কনভার্ট হবে। শিক্ষার্থীর যে কাজটি করতে হবে সেটা আমাকে সুদের হারকে 12 দ্বারা ভাগ দিতে হবে। 0.095 ভাগ 12, এই সুদের হারকে আমাদেরকে 12 দ্বারা ভাগ দিতে হবে। তারপর এখানে যে মানটি এসেছে তার সাথে আমাকে 1 যোগ করতে হবে, যোগ 1। যোগ করার পরে এখানে পাওয়ার করতে হবে 96, পাওয়ার এখানে 96। শিক্ষার্থীরা, এখানে যে মানটি এসেছে আমি সেই মানটি এখানে বসিয়ে দিলাম। এই মানটি কিন্তু আমার বের হলো। বের হওয়ার পরে এখন আমি এখানে মান সম্পূর্ণ রাখতে পারি, অথবা দশমিকের পরে 1, 2, 3, 4 4টি বা 5টি মানও কিন্তু এখানে রাখতে পারি। আমি সম্পূর্ণ মানটি দেওয়ার পরে গুণ 4 লক্ষ, অর্থাৎ 8,52,754.755। এখানে 75 পরে যেহেতু 5 আছে, সুতরাং 1 যোগ করলে এখানে 76 আসে। তবে ব্যাংকে যদি তিনি টাকা রাখেন তাহলে সেখান থেকে তিনি 8,52,754.76 টাকা পাবেন। এখন আমাকে দেখতে হবে যে জমি থেকে তিনি কত টাকা পাচ্ছেন সেটা আমাকে বের করে
তারপরে তিনি ব্যাংকে টাকা রাখবেন নাকি জমি কিনবেন সেটা সহজেই আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জমি থেকে যদি তিনি জমি কিনেন তাহলে এই 8 বছর মেয়াদকাল, অর্থাৎ এই 8 বছরের মধ্যে জমির মূল্য এখানে দ্বিগুণ হবেন। তাহলে দ্বিগুণ হলে কত আসলে এখানে 4 দুগুণে 4 লক্ষ গুণ 2, এখানে 8 লক্ষ টাকা। শুধু এই কথা না, এখানে আরো একটি কথা বলছে যে ওই সময় ওই পুকুর থেকে মাছ চাষ করে অতিরিক্ত আরো 1 লক্ষ টাকা আয় হবে। এই অতিরিক্ত 1 লক্ষ টাকা আয় বলতে কি এই 8 বছরের কথা বলছে এখানে, মানে প্রতি বছর না। যদি প্রতি বছর যদি 1 লক্ষ টাকা আয় হতো তাহলে এখানে 1 লক্ষ গুণ 8, আমাকে 1 লক্ষকে মেয়াদকাল ছিল টোটালি 8 বছর, তাহলে এই 1 লক্ষকে আমাকে 8 দ্বারা গুণ দিয়ে তখন 8 বছরে অতিরিক্ত আয় হতো 8 লক্ষ টাকা। আর এখানে যেটা বলছে যে পুকুর থেকে চাষ করে উক্ত সময় আরো 1 লক্ষ টাকা আয় হবে। তাহলে এই যে জমির মূল্য দ্বিগুণ 8 লক্ষ যোগ 1 লক্ষ, সুতরাং তার টোটাল আয় হলো 9 লক্ষ টাকা। এখন কোন জায়গা থেকে তার আয়টা বেশি? ব্যাংকে থেকে 8,52,754 আর জমি থেকে 9 লক্ষ টাকা, সুতরাং তার জমি থেকে কিন্তু আয়ের পরিমাণটা কিন্তু বেশি। আমাকে মন্তব্য লিখতে হবে। আমরা উপরের গাণিতিক প্রয়োগের মাধ্যমে দেখতে পেলাম যে ব্যাংকে টাকা রাখলে তিনি পাবেন 8,52,754.76 টাকা এবং একই সময়ে জমি থেকে তার মোট প্রাপ্ত অর্থের পরিমাণ আর 9 লক্ষ টাকা। এখন জমি থেকে তার আয়ের পরিমাণটা বেশি, কত বেশি? 9 লক্ষ থেকে আমাকে 8,52,754.76 বিয়োগ দেওয়ার পর যে টাকাটি হবে সেটাকে, যে টাকাটি অতিরিক্ত আয় হিসেবে দেখাতে হবে জমির ক্ষেত্রে। সুতরাং জমি থেকে আয় বেশি হওয়ার কারণে ব্যাংকে না রেখে তার জমি কেনা তার জন্য সব থেকে বেশি লাভজনক হবে। এইভাবেই যদি আমরা অঙ্কটা করতে পারি তাহলে অবশ্যই আমরা পরিপূর্ণ এখানে মার্কটি পাবো। এখন এই জাতীয় অঙ্ক এবার যে কোনো বোর্ডে কিন্তু এখানে আসতে পারে, ঢাকা বোর্ড হোক, যশোর বোর্ড হোক, চট্টগ্রাম, যে কোনো বোর্ড হোক, এই বছর এই অঙ্কটি যে কোনো বোর্ডে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের সামনে পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।